ইংরেজি সাহিত্যে ছোট গল্পের কথা উঠলে যে কয়েকটি নাম সবার আগে মনে পড়ে তাদের একেবারে গোড়ার দিকেই থাকবেন ও হেনরি। তার অসাধারণ সেন্স অফ হিউমার, গল্পের শেষে অপ্রত্যাশিত চমক, এসবই তাকে ছোট গল্পের একজন জাদুকর বানিয়ে তুলেছে। 1862 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনসবরোতে জন্মানো এই কালজয়ী গদ্যকারের আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার, কিন্তু সে নামে তাকে এখন আর কেউই চেনেন না সম্ভবত, গবেষকেরা ছাড়া। আমাদের গল্পের আসরে আজ তাঁরই গল্প দ্য ওয়ার্ল্ড গিগ অফ লাইফ, যার বাংলা অনুবাদ করেছেন শ্রী সুধীন্দ্রনাথ রাহা জীবনের নাগরদোলা নাম দিয়ে। 1907 সালে রচিত এই গল্পটি লেখকের শেষ দিকের গল্পের মধ্যে পড়ে। অনুবাদটি প্রকাশিত হয়েছিল নবকল্লোল পত্রিকার চৈত্র 1418, অর্থাৎ ইংরেজি 2012 সংখ্যায়। বর্তমানে গল্পটি পড়ছি দেব সাহিত্য কুটির প্রকাশিত নবকল্লোলের বিশ্ব সাহিত্যের গল্প সংকলনটি থেকে। এই বই অনলাইনে কিনতে চাইলে অবশ্যই চোখ রাখুন আমাদের মন্তব্যের বাক্সের দিকে। আসুন এখন শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, সুধীন্দ্রনাথ রাহার অনুবাদে ও হেনরির ছোট গল্প জীবনের নাগরদোলা, পাঠে আমি রহিন। আদালত ঘরের দোরগোড়ায় বসে আছেন বেনাজা উইডাপ, বিনিমাইনের হাকিম। মুখে মোটা পাইপ, ধোঁয়া ছাড়ছে ফুসফুস করে। বিকেলবেলার পাতলা কুয়াশা ফুঁড়ে মাথা তুলেছে কাম্বারল্যান্ড পাহাড়। তার পাঁশুটে নীল কলেবরের অনেক উপরে ঊর্ধ্বে আকাশের গাঢ় নীল খর রোদে হাসছে তখনও। গায়ের বড় রাস্তা দিয়ে একটা ফুটকি কাটা মুরগি হেলে দুলে হেঁটে চলেছে গ্রামভারী চালে, আর থেকে থেকে খামোকাই হেঁকে উঠছে ক্যাঁকর কোঁ ক্যাঁকর কোঁ। একটা আওয়াজ এগিয়ে আসছে পথ বেয়ে, ক্যাঁচোর ক্যাঁচ ক্যাঁচোর ক্যাঁচ গরুর গাড়ির চাকার। তারপর এলো ধুলোর মেঘ একটা, তার পিছনে র্যানজি বিলব্রো আর তার বউকে নিয়ে তাদেরই গাড়িটা। হাকিমের দৌড়েই এসে গাড়ি থামল। নেমে এলো তারা দুজন। র্যানজির লিকলিকে 6 ফুট দৈর্ঘ্য, ময়লা বাদামি চামড়া আর হলদে চুল দিয়ে ঢাকা। ওই কাম্বারল্যান্ড পাহাড়েরই অবিচল দৃঢ়তা যেন বর্মের মতো সেটে বসেছে তার সারা দেহে। স্ত্রীলোকটার পরনে ক্যালিকো, হাত পাগুলো হাড়বার করা, মাথার চুল আঁট করে আঁচড়ানো। মানুষটা কত যেন অতৃপ্ত বাসনার সঙ্গে লড়াই করে আধা বয়সেই অবসন্ন। যৌবন কবে ফাঁকি দিয়ে পালিয়েছে তার অজান্তে আজ এতকাল পরে দেহ মন হয়ে উঠেছে তারই প্রতিবাদে মার মুখো। জুতোটা এতক্ষণ পায়ে ছিল না হাকিমের, এইবার সরাত করে তাতে সেদিয়ে দিলেন শ্রীচরণ। মক্কেলরা তাকে খেলনা ঠাওরায়। তারপর দোরগোড়া থেকে সরে গিয়ে পথ ছেড়ে দিলেন ওদের। মেয়ে লোকটাই কথা কইল। পাইন গাছের ডালপালার ভিতর দিয়ে যাওয়া হাওয়া যেন বয়ে গেল এক ঝাপটা। আমরা তালাক চাই, তালাক বলেই সে র্যানজির দিকে তাকালো। সে তাকানোর অর্থ খুব ব্যাপক। কেমন কিনা, ঠিক বলেছি কিনা, মানে ওই জন্যই তো আশা আমাদের, নাকি? কথায় কি আমার ঘোর প্যাঁচ আছে কিছু? রেখে ঢেকে কথা কয়েছি কিছু? নিজের দিকে টেনে কথা কয়েছি? বাদ দিয়েছি কোনো কথা? ইত্যাদি ইত্যাদি। র্যানজিও কথা কইল এইবার, স্ত্রীর দিকে তাকিয়ে নয়, হাকিমের দিকে তাকিয়ে। হ্যাঁ, তালাক। তালাকই বটে, বনিবনাও হচ্ছে না মোটে। ধরো গিয়ে একটা মোটে মরদ আছে আর একটা মোটে মেয়ে, ওই 3 পাহাড়ের এলাকায়। দুজনের ভাব যদিও থাকে তাহলেও মনে হবে বেজায় ফাঁকা, কিন্তু তাও যখন না থাকে, মেয়ে মানুষটা যখন বন বিড়ালির মতো থুতু ছড়িয়ে দিচ্ছে তোমার গায়ে, আর নয়তো কুড়ে ঘরের কোণে চুপি সারে ঢুকে পড়া ভুতুমের মতো ঘুতঘুত করছে সারাক্ষণ, আমি তো মশাই বলবো তখন সে মরদ বাচ্চার পাশ কাটানোই ভালো। আর মরদ তার মুরদ যখন নেমে পড়ে খ্যাঁকশিয়ালেরও নিচে, মেয়ে মানুষটার গলা কিন্তু আগের মতো ক্ষণক্ষণে নয় হতো। কাজ ফেলে যখন আড্ডা দিচ্ছে চালচুলো শুন্নি ভবগুড়িদের সাথে, ঘরে ফিরলেই চিত হয়ে শুয়ে পড়ছে হুইস্কির বোতল পাশে নিয়ে, আর গন্ডায় গন্ডায় নেড়িকুত্তা পুষছে শিকারি হাউন নাম দিয়ে, তখন আমি তো মশাই না বলে পারবো না যে মেয়ে মানুষটার তখন নিজের পথ দেখা দরকার। আর যখন মেয়ে মানুষটা তোমার মাথায় ছুঁড়ে মারছে কেটলির ঢাকনা, উতর গাইছে র্যানজি ভাঙা গলায়, সারা কাম্বারল্যান্ডের সেরা শিকারি কুকুরের গায়ে ঢেলে দিচ্ছে ফুটন্ত জল, রান্না বান্না পারবো না বলে বেড়াতে বেরিয়ে যাচ্ছে ভাড়া করা টাট্টুতে চড়ে, আর সারা রাত্রির চিল চেঁচানি, কখনো এটা কেন করলে বলে, কখনো বা ওটা কেন করলে না বলে, তখন মশাই আপনি তো হাকিম মনীষী, আপনিই বলুন তালাক ছাড়া পুরুষটার বাঁচবার আর কোনো পথ থাকে?
বিচারক ধীর গম্ভীরভাবে কাজের জন্য প্রস্তুত হচ্ছেন। একখানা চেয়ার আর একখানা টুল, এই হলো তার সাকুল্যে আসবাব। তালাক প্রার্থীদের বসার জন্য ও দুটিই এগিয়ে দিলেন। আইনের কেতাবখানা খুলে রাখলেন টেবিলের উপর, সূচির উপর আঙুল বোলাতে বোলাতে দরকারি পাতাটা খুঁজতে লাগলেন। তারপরেই চোখের চশমা খুলে রুমাল দিয়ে মুছলেন এবং দোয়াতটাকে তুলে পূর্বস্থান থেকে আনুমানিক ইঞ্চি 5 দূরে পুনঃস্থাপন করলেন সেটা। এ মামলার বিচার করার এখতিয়ার এ আদালতের আছে কিনা আইন কিছুই বলছে না সে সম্পর্কে, কিন্তু ন্যায়নীতি বলে একটা কথা আছে, আর আরেকটা কথা আছে সংবিধান বলে, এবং তারপরেও আবার তৃতীয় একটা কথা আছে জনকল্যাণ বলে। মানুষের মুশকিল আসানের বেলায় এরা যদি কোনো কাজ না দেয় তবে এদের মানে কি? আমার মতো জাস্টিস অব দ্য পিস একটি পুরুষ ও একটি নারীকে বিবাহ বন্ধনে সে আবদ্ধ করতে পারে যখন, তাদের বিবাহটা বিচ্ছেদ করাতেই বা সে পারবে না কেন? এ আদালত আদেশ জারি করে দেবে বিবাহ বিচ্ছেদের, আর সে আদেশের অনুমোদন চেয়ে পাঠাবে সুপ্রিম কোর্টের কাছে। র্যাঞ্জি বিলব্রো পকেট থেকে বার করলো তার তামাকের থলি, ঝেড়ে ঝুড়ে তা থেকে বার করলো একখানা $5 নোট। ভাল্লুকের চামড়া একটা আর শেয়ালের চামড়া দুটো, এই বেচে জোগাড় হয়েছে এই $5। এছাড়া আর পয়সা কড়ি নেই আমাদের। বিচারক বললেন, তা তালাকের ফি এই আদালতে ওই $5ই বটে। বাড়িতে বোনা পশমি জামাটার ভেতরের পকেটে নোটখানা তিনি রক্ষা করলেন, বেশ যেন একটু উদাসীন ভাবেই। যদিও সে ভাবটা যে ভান মাত্র তা বুঝতে তার মক্কেলদের বাকি রইল না কারোই। তারপর অনেক কায়িক মেহনত এবং অনেক মস্তিষ্ক চালনা করে আধখানা ফুলস্কেপের উপর তিনি লিখে ফেললেন তার রায়। র্যাঞ্জি আর তার স্ত্রী শুনছে সে রায়। অত্র আদেশ বলে সর্বসাধারণ বিজ্ঞাপিত হউন যে র্যাঞ্জি বিলব্রো ও তাহার স্ত্রী অ্যারিয়েলা আজ আমার সম্মুখে হাজির হইয়াছে এবং প্রতিজ্ঞাবদ্ধ হইয়াছে যে অতঃপর তাহারা আর পরস্পরের আজ্ঞানুবর্তী থাকিবে না। সুস্থ বা অসুস্থ, প্রকৃতিস্থ বা অপ্রকৃতিস্থ, যাহাই থাকুক না কেন, তাহারা এই বিবাহ বিচ্ছেদের বিধান মানিয়া লইতেছে এবং তদ্বারা এই রাষ্ট্রের শান্তি ও মর্যাদা রক্ষায় সহায়তা করিতেছে। ভগবানের করুণায় তাহারা যেন এই বিধান মানিয়া লইতে সক্ষম হয়। ইতি বেনাজা উইডাপ, টেনেসি রাজ্যের পিডমন্ট কাউন্টির অন্যতম জাস্টিস অব দ্য পিস। এই রায়ের আবার নকলও করতে হয়েছে একটা, সেটি এবার র্যাঞ্জির হাতে দিতে যাচ্ছেন বিচারক, কিন্তু হলো না দেওয়া। অ্যারিয়েলা কি যেন বলতে চাইছে। আদালতে দুজন মাত্র পুরুষ মোটে, তারা মেয়েটির মুখে অপ্রত্যাশিত কথা শুনে হকচকিয়ে গেল। হুজুর, এক্ষুনি কাগজটা দেবেন না ওকে, সব গোল মেটেনি। আমার পাওনা গন্ডা আগে সে বুঝে দিক। তালাক হলে বউ তো খোরপোশ পাবে। পুরুষটা তালাক নিয়ে ড্যাংডেঙিয়ে চলে গেল, মেয়েটার হাতে একটা সেন্টও রইল না, এমনটা তো হতে পারে না। আমি এখন গিয়ে থাকবো আমার ভাই এডের কাছে, সেই হকব্যাক পাহাড়ে। তার জন্য আমার চাই এক জোড়া জুতো, খানিকটা নস্যি, আরো আরো এটা ওটা জিনিস। তালাক নেবার শখ আছে র্যাঞ্জির, খোরপোশ দিক আমার আগে। র্যাঞ্জি বিলব্রো ভেবে আকুল, এসব কথার আভাসও আগে দেয়নি বউ। দুত্তর এই মেয়ে মানুষগুলো, হঠাৎ হঠাৎ পিলে চমকানো ঝামেলা বাঁধাতে এদের জুড়ি আর নেই। জজ সাহেব বেনাজা উইডাপ বিবেচনা করলেন, এ জটিলতার মীমাংসা করতে হলে চাই আইনের হস্তক্ষেপ। আইনের কেতাবে খোরপোশের কথা কিছু লেখা আছে বলে তিনি শোনেননি, কিন্তু এটা ঠিক যে স্ত্রীলোকটার পায়ে জুতো নেই, অথচ হকব্যাক পাহাড়ের পথ দুস্তর চড়াই, আগাগোড়া ক্ষুরোধার পাথরে ভর্তি। জজ সুলভ গাম্ভীর্যের সঙ্গে উইডাপ বললেন, অ্যারিয়েলা বিলব্রো, বিচারাধীন মামলায় কি পরিমাণ খোরপোশ পেলে তুমি তা পর্যাপ্ত মনে করবে? সে বলল, জুতো টুতো সব নিয়ে ধরুন ওই $5 অন্তত। খোরপোশ হিসেবে ওটা তেমন কিছু নয়, তবে ওতেই আমি এড ভাইয়ের বাড়ি পৌঁছতে পারবো বলে মনে হয়। জজ বললেন, কথাটা অন্যায় বলতে পারি না। র্যাঞ্জি বিলব্রো, আদালত আদেশ দিচ্ছেন বিবাহ বিচ্ছেদের আদেশ জারি হওয়ার আগে তোমায় $5 জমা দিতে হবে খোরপোশ বাবদ। বড় বড় কয়েকটা নিঃশ্বাস ফেলে র্যাঞ্জি বলল, আমার তো আর কিছু নেই, যা ছিল সব দিয়ে দিয়েছি, ওই $5। চশমার উপর দিয়ে কঠোর দৃষ্টি নিক্ষেপ করলেন হাকিম, তাহলে আদালত অবমাননার দায় পড়বে। বেচারা স্বামী মহা ফাঁপড়ে পড়ে গেল।
তাহলে একটা দিন সময় দিন, হয়তো ধার কর্য করে কোনো রকমে জোগাড় করে আনতেও পারি। তাহলে খোরপোস্টোসের কথা তো জানতাম না আগে। মামলা তাহলে মুলতুবি রইল, বললেন জজ উইডাপ। কাল দুপক্ষই আবার হাজির হবে, আদালতের হুকুম অনুযায়ী কাজ করবে, তারপর রায় বেরোবে বিবাহ বিচ্ছেদের। অতঃপর জজ সাহেব বাহাদুর আবার দোরগোড়ায় গিয়ে বসলেন, জুতোর ফিতে খুলতে লাগলেন এক মনে। রানজি বলল, তাহলে রাতটা আমরা জিয়াখুড়োর বাড়িতেই গিয়ে কাটাই। গাড়ির এক ধার দিয়ে সে উঠে বসলো, অ্যারিয়েলা অন্য ধার দিয়ে। গাড়ি চলল ধুলোর মেঘ তুলে। অবৈতনিক হাকিম বেনাজা উইডাপ পাইপ ধরালেন, ধোঁয়া বেরোতে লাগলো ফুসফুস করে। সাপ্তাহিক খবরের কাগজটা প্রায় সন্ধ্যাবেলাতেই আসে, আজই এলো সেটা। সন্ধ্যার আধার ঘনিয়ে না এলো যতক্ষণ, সেইখানে বসেই কাগজ পড়লেন উইডাপ। তারপর ঘরে ঢুকে মোমবাতি জ্বালালেন, পড়া শেষ করলেন তারই আলোতে। আকাশে ততক্ষণে চাঁদ উঠেছে, এইবার ঘরে ফেরার পালা, খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। পাহাড়ের গায়ে পপলার বনের কাছে দো কামরার এক কাঠের বাংলোতে উইডাপের বাস। পথে একটা জায়গায় ঝোপঝাড়ের দরুন কিছু অন্ধকার। উইডাপও সেখানে পৌঁছেছেন। একটা মানুষ ঝোপের ভিতর থেকে বেরিয়ে এসে প্রায় তার বুকের উপরেই তুলে ধরল একটা রাইফেল। লোকটার মুখ উপর দিকে টুপি দিয়ে ঢাকা, নিচের দিকে রুমাল দিয়ে। কোনো কথা নয়, পয়সা করি যা আছে দিয়ে দাও, নইলে এই টিপলাম ঘোড়া। মোটে $5 আছে। কাঁপতে কাঁপতে ঘরে বোনা পশমি জামার ভিতর পকেট থেকে র্যানজির দরুন পাওয়া $5 বার করে দিলেন উইডাপ। নোটখানা পাকিয়ে এই বন্দুকের মুখে ঢুকিয়ে দাও, এলো হুকুম। নতুন কড়কড়ে নোট, পাকানো কঠিন হলো না। হুকুম তালিম করে জজ উইডাপ বাড়ির দিকে ফিরলেন জোর কদমে। পরের দিন সেই গরুর গাড়ি আবার এলো। আজ জজ বোনাজার জুতোর ফিতে বাধাই রয়েছে। তার সম্মুখেই র্যানজি বিলব্রো তার বউয়ের হাতে $5 একটা নোট দিয়ে দিল। জজ সাহেবের চোখের দৃষ্টি শানিত হয়ে উঠল। নোটখানা আপনি আপনি পাকিয়ে গোল হয়ে যাচ্ছে যে, যেন পাকানো অবস্থাতেই ছিল বহুক্ষণ, পাকানো এবং বন্দুকের নলে ঢোকানো। কিন্তু মন্তব্য কিছু করলেন না জজ। অন্য নোটও তো আপনিই পাক খেয়ে গোল হয়ে যেতে পারে। র্যানজিকে আর তার স্ত্রীকে রায়ের একটা নকল তিনি দিলেন। কিন্তু কই, প্রত্যাশিত মুক্তি লাভের ফলে তাদের কাউকেই তেমন উল্লসিত তো দেখাচ্ছে না। নকলটা ভাঁজ করছে দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরিয়েলা একবার র্যানজির দিকে তাকিয়েছে বটে, ইতিমধ্যে উইডাপের মনে হয়েছে উৎফুল্ল হওয়ার বদলে সে দৃষ্টি করুণ বরং। তুমি সোজা বাড়ি যাবে তো, জিজ্ঞাসা করেছে এরিয়েলা। গাড়িখানা সঙ্গে রয়েছে যখন, তাকের উপর টিনের বাক্সটা, তাতেই রুটি থাকে, মাংসটুকুও ডেকচির ভিতরেই রেখেছিলাম, কুকুরগুলো খেয়ে ফেলবে এই ভয়। ঘড়িটা কিন্তু আজ রাতেই দম দিতে হবে। খুব একটা উদাসীন ভাব দেখিয়ে র্যানজি বলল, তুমি তো এড ভাইদের কাছে চলেছ, রাতের আগেই সেখানে পৌঁছে যাব। আমায় দেখেই যে তারা আনন্দে নেচে উঠবে এমন কিছু নয়, তবে করব কি, আর তো যাওয়ার মতো জায়গা নেই। হ্যাঁ, দূর অনেকটা, রওনা দিই এবার। বিদায় তাহলে র্যানজি। যাওয়ার জন্য অতই যদি ব্যস্ত হও, তাহলে আমি বিদায় নিই কেমন করে? হ্যারিয়েলা নির্বাক। $5 নোটখানা আর রায়ের নকলটা ভাঁজ করে জামার ভিতরে রেখে দিচ্ছে। বেনজা উইডাপের নজর সেই নোটের উপর গেল, জামার নিচে অদৃশ্য হয়ে গেল। হায় রে! কিন্তু বেনাজা উইডাপ সহজ লোক নন, মনস্তত্ত্বে তাঁর জুড়ি নেই। তাঁর এবারকার কথাতেই তার প্রমাণ। আজ রাতে বাড়িটা বড়ই ফাঁকা লাগবে, কি বলো র্যানজি? কাম্বারল্যান্ড আজ গাঢ় নীল, সূর্যালোকে ঝলকাচ্ছে। র্যানজি তাকিয়ে আছে সেই দিকে, অ্যারিয়েলার দিকে একবারও ফিরে চাইছে না। উইডাপের দিকে না তাকিয়ে, কিন্তু উইডাপের কথারই উত্তরে সে বলল, তা লাগবে বই কি ফাঁকা, কিন্তু মানুষ যখন খেপে যায় তালাকের জন্য, কে তাকে রুখতে পারে বলুন? হ্যাঁ, খেপে আমি একাই উঠেছিলাম কিনা, অ্যারিয়েলা নালিশ জানালো, বোধহয় কাঠের টুলখানাকেই সম্বোধন করে। কেউ তো কোনোদিন কাউকে এমন কথাটি বলেনি যে ওরে তুই যাসনি, যা চলে, এমনও তো বলেনি। শুধু কথায় বলাই কি আর একমাত্র বলা?
আর কি তাহলে, রওনা দিই এর ভাইয়ের বাড়ির দিকে। ওই 7 পুরনো ঘড়ি, ওতে দম দেওয়ার সাধ্য আমার নেই। আজকেই আবার দম দেবার দিন, গাড়িতে চড়ে একবার যাব নাকি দমটা দিয়ে আসতে। পাহাড়িয়া র্যাঞ্জির পাথুরে মুখে ভাবের লেশ কেউ দেখেনি জীবনে, আজও তা দেখতে পেল না, কিন্তু ভালুকের থাবার মতো একখানা হাত বাড়িয়ে সে অ্যারিয়েলার হাড্ডিসার সরু হাতখানা জড়িয়ে ধরল। অ্যারিয়েলাও পাহাড়ি মেয়ে, কিন্তু তার মুখ পাথুরে বনে যায়নি সারা জীবনের দুঃখ কষ্টেও। সে মুখের পর্দায় চকিতের জন্য ফুটে উঠল এক কান্না ভেজা দীপ্তির বিকাশ। তার আত্মা হঠাৎ জেগে উঠে ওই পথে উঁকি দিল বুঝি। ওই শিকারী কুকুরগুলো যাতে তোমায় আর না বিরক্ত করে তা দেখব আমি, বলল র্যাঞ্জি। সত্যি আমি বড় পাষণ্ডী বনে গিয়েছিলাম। তুমি চলো, ঘড়িটা তা না হলে বন্ধ হয়ে থাকবে। হ্যারিয়েলা ওর কানে কানে বলল, আমার মনটা সেই কাঠের কুঁড়েতেই পড়ে আছে, আর আমি আগের মতো চেঁচাবো না। দেখো, চলো আমরা রওনা দিই, তা নইলে সন্ধ্যার আগে বাড়ি পৌঁছতে পারবো না। একটা জলজ্যান্ত জজ সাহেব যে সশরীরে উপস্থিত তা মনেই ছিল না তাদের। তার দিকে দৃকপাত না করে তারা দৌড়ের দিকে এগিয়েছে সবে। এমন সময় উইডাপি কথা কয়ে উঠলেন, সরকার আর আইন কানুন বলে একটা কথা আছে। টেনেসি রাজ্যের দোহাই দিয়ে আমি নিষেধ করছি তোমাদের, আইন ভেঙো না। স্বামী স্ত্রীর অনুরাগীর হৃদয় থেকে ভুল বোঝাবুঝির আর রাগারাগির কালো মেঘ সরে যাচ্ছে দেখে এই আদালত অবশ্যই খুবই আনন্দিত, কিন্তু রাষ্ট্রের আইন, জনগণের নীতি নিষ্ঠা যাতে ক্ষুণ্ণ না হয় তাও এই আদালতকেই দেখতে হবে। আদালত তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা আর স্বামী স্ত্রী নও। দস্তুর মতো আদালতের আদেশ নিয়ে তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েছ, কাজেই এখন আর পরস্পরের সঙ্গে দাম্পত্য সম্পর্ক পুনঃস্থাপনের কোনো অধিকার তোমাদের নেই। নির্মেঘ আকাশ থেকে বুঝি বজ্রপাত হলো। এরিয়েলা র্যাঞ্জির হাতখানা জড়িয়ে ধরল। এ কি নিষ্ঠুর ভবিতব্য! এত এত বৎসর পরে এই সবে আজ তারা পরস্পরকে কাছাকাছি পেয়েছে, আর আজই আসবে চিরবিরহের কঠোর আদেশ। ওদিকে বিচারক কি যেন বলছেন আবার। ওরা উৎকর্ণ, উনি বলছেন, তবে আদালত যেমন কেটে দুখানা করতেও জানেন, তেমনি জানেন সেলাই করে জোড়া দিতেও। তালাকের রায় বশত যা সব মুশকিল পয়দা হয়েছে তার আসান করার ক্ষমতাও আদালতেরই আছে। তোমরা আবার যদি বিবাহিত জীবনই যাপন করতে চাও, আদালত তোমাদের এক্ষুনি আবার বিয়ে দিয়ে দিতে পারেন। বিয়ে দেওয়ার ফি বেশি নয়, $5 মাত্র। ঘনায়মান অন্ধকারে এ কি আশার আলো! অ্যারিয়েলার হাত জামার ভিতরে ঢুকলো। $5 নোটখানা শান্তি পারাবতের মতো উড়ে গিয়ে নামল বিচারকের টেবিলে। তারপর র্যাঞ্জির হাতে হাত রেখে সে গভীর শ্রদ্ধার সঙ্গে শুনতে লাগলো বিচারকের মুখের কথাগুলি, যার বলে আবার তারা পরিণত হতে যাচ্ছে স্বামী স্ত্রীতে। র্যাঞ্জি হাত ধরে অ্যারিয়েলাকে গাড়িতে তুলে দিল। লাল বলদটা পাহাড়ের দিকে এগোলো। গাড়িতে বসেও দুটি মানুষ ওর হাত ছাড়েনি। জাস্টিস অব দ্য পিস বোনাজা উইডাপ জাপটে বসলেন আদালত ঘরের দৌড় চেপে। জুতোর ফিতে খুলে ফেললেন। পশমি জামার ভিতরের পকেটে $5 নোটখানা রয়েছে। সস্নেহে একবার হাত বুলিয়ে আনলেন তার গায়ে। আবার তার পাইপ থেকে ধোঁয়া বেরোতে লাগলো ফুসফুস করে। সেই ফুটকি কাটা মুরগিটা আবারও গায়ের রাস্তায় হেলে ধুলে গ্রাম ভারী চালে হাঁটতে হাঁটতে ডেকে উঠল, ক্যাঁকর ক ক, ক্যাঁকর ক ক। এতক্ষণ আমার কণ্ঠে ও হেনরির ছোট গল্প দ্য ওয়ার্ল্ড গিগ অফ লাইফের বাংলা অনুবাদ জীবনের নাগরদোলা শুনছিলেন, যেটি অনুবাদ করেছেন শ্রী সুধীন্দ্রনাথ রাহা। গল্পটি কেমন লাগলো জানাতে চলে আসুন মন্তব্যের বাক্সে। আর ভালো লেগে থাকলে একটু লাইক আর শেয়ারের বাটনটা ক্লিক করে দিয়ে আসতে ভুলবেন না যেন। গল্প উপন্যাসের নিয়মিত আপডেট পেতে পারেন যদি করা থাকে সাবস্ক্রিপশন। ভালো থাকুন সবাই। গল্পে, আড্ডায়, লেখায়, পড়ায়, ভাবনায় এবং চেতনায় থাকুন। দেখা হচ্ছে আবার যথাসময়ই। আজ আসি।